স্যার আদাব স্যার। হ্যাঁ আদাব। আপনারা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, সবাইকে শুভ সকাল। আজকে আমাদের তৃতীয় লেকচার হবে, আপনারা সবাই জয়েন করেন, তারপরে কথা বলি। স্যার আপনি ভালো? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মিড টার্ম এক্সাম সম্ভবত ডিসেম্বরের প্রথম দিকে হবে, বুঝছেন? তাহলে মিড টার্ম যদি ডিসেম্বরের প্রথম দিকে হয় তাহলে তো আমাদের একটা সিটি নেওয়ার দরকার। লাস্ট উইকে সিটিটা নিলে ভালো হবে না? আমরা লাস্ট উইকের আগের উইকে আমরা হয়তোবা আজকের পরে আর দুইটা ক্লাস মানে দুইটা উইক পাবো এক্সামের আগে, যদি সম্ভাব্য ডেট না পিছোয় ডিসেম্বরের প্রথম উইকে হবে এরকমই নিউজ পাইছি। আচ্ছা, আপনারা যেখানে 4A 4B বোথ ব্যাচেরই যেহেতু আছেন তাহলে সিটির বিষয়ে আমি তাহলে কথা বলি, যদি কেউ মিস করেন তাহলে অন্যদের কাছ থেকে কাইন্ডলি শুনে নেবেন। আবার আপনাদের সামনের উইকে দুইটা ক্লাস আছে, একটা ক্লাস পিরিয়ড আছে সিটি নিব 30 মার্কের। 30 মার্কের সিটির ভিতরে আমি আজকে পর্যন্ত যতটুকু পড়াবো এর ভিতর থেকে আসবে, আর এর বাইরে থেকে আসবে হচ্ছে আপনাদের ছোট একটা প্রোগ্রাম লিখতে দিব জাভা দিয়ে, ধরেন প্রাইম নাম্বার বের করার প্রোগ্রাম, অথবা ছোট একটা সিরিজের সামেশন বের করার প্রোগ্রাম, যেগুলো আপনারা সিতে শিখে আসছেন। বেসিক যে জিনিসগুলো আছে, এমন হতে পারে যে বললাম একটা নাম্বার দেওয়া আছে, নাম্বারে কয়টা ডিজিট আছে, এরকম যে কোনো একটা ছোট প্রোগ্রাম দিব যেটা আপনাদের জাভাতে সলভ করা লাগবে। আর সঙ্গে শর্ট কোশ্চেন, একটা ব্রড কোশ্চেন, এইভাবে 30 মার্কের এক্সাম হবে। আপনাদের আমি ক্লাসরুমে লিংক দিয়ে দিব প্রশ্নের, আপনারা কোশ্চেনটা গুগল ফর্মে থাকবে, কোশ্চেনটা দেখে আপনাদের সময় হয়তো 45 মিনিট দিলাম, আপনার খাতায় লিখবেন, লিখে আবার ওই জায়গায় সাবমিট করবেন। প্রসেসটা যেহেতু আপনারা আগেও সিটি দিয়েছেন, স্যার হয়তো মাল্টিপল চয়েস করছেন বা কোনো স্যার আমার মতো এরকম রিটেন করছেন, যেরকম নিতে পারে, কিছুটা এক্সপিরিয়েন্স আছে সম্ভবত আপনাদের এই বিষয়ে। তো তারপরেও সিটি সম্পর্কে যদি কারো কোনো সমস্যা থাকে আমি ক্লাসের প্রথমে একটু বলে রাখলাম, আপনাদের লাগলে আমরা আবার লাস্টে আবার ডিসকাস করবো এই বিষয়ে। আচ্ছা, তো আপনারা তো 12-13 জনের মতো জয়েন করেছেন, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। আচ্ছা, তো আপনাদের কাছে এটা শুনে নি, আপনাদের কারো সিটির বিষয়ে কোনো কোশ্চেন আছে? থাকলে বলেন। স্যার সাবমিট কিভাবে করতে হবে একটু সমস্যা নেই? আচ্ছা আচ্ছা, সাবমিট কিভাবে করবেন আমি আপনাদের যে লিংকটা দিব ওখানে সে কোশ্চেনটা দেখতে পারবেন, আর নিচে সাবমিটের জন্য একটা অপশন থাকবে আপলোড ইওর ফাইল, এই ধরনের। আপনারা খাতায় লিখে ওইটাকে আপনাদের পিডিএফ বানিয়ে সাবমিট করার জন্য আপনাদের 15 মিনিট টাইম দেওয়া হবে, সো আপনাদের টাইমে কোনো প্রবলেম হবে না। এটা আপনার পিডিএফ। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, পিডিএফ ফাইল না করলে হবে না? পিডিএফ ফাইল না করলে আপনার ধরেন 4 পৃষ্ঠা জুড়ে আপনি অ্যান্সার লিখলেন, 4টা ছবি কি আপলোড দিবেন? এটা তো অর্গানাইজড হলো না। সবাই যদি এরকম আপনার ছবি আপলোড দেয়, আরেকটা হয় আপনার যদি সমস্যা, আপনি যে জিপ ফাইল করে আপলোড দিতে পারেন, ছবি তুলে ছবিটাকে জিপ করে জিপ ফাইলটা আপলোড দিবেন। আমাদের করছিলাম কি স্যার, আমরা সবাই করছিলাম পেজ নাম্বার দিছিলাম। পেজ নাম্বার দিছেন? আচ্ছা, দিয়ে স্যার ধরেন একটা অ্যানসার হইছে তো, যদি পর পর করা যায়, সাবমিট করা যায়। আচ্ছা, ধরেন এইটা হচ্ছে একটু আপনার বেশি ঝামেলার। আপনাদের সবার কাছে তো স্মার্টফোন আছে, একটা ক্যাম স্ক্যানার, এটা দিয়ে তো খাতায় লিখে খুব সহজেই পিডিএফ বানানো যায়। আচ্ছা স্যার, দেখি আমরা যতদূর পারবো চেষ্টা করব, যদি না হয় ঠিক আছে, কাইন্ডলি সমস্যা হলে বলবেন। আর হচ্ছে সেকেন্ড অপশন তো আপনাদের মানে একটা ফাইলে দিলে সুবিধা হয়,
না হলে পরে একটা হজরল অবস্থা হয়ে যাবে। যে আপনারা ঠিক আছে। জিপ করে 4টা ছবি জিপ জিপ করে সাবমিট করতে পারবেন। আর কাইন্ডলি আপনারা হচ্ছে আপনাদের যে ফাইলটার নাম দিবেন, আপনাদের নাম আর সাথে আপনাদের ফুল আইডিটা, নাম আচ্ছা লিখবেন ঠিক আর আছে। সম্পূর্ণ আইডিটা লিখবেন। আচ্ছা, এই বিষয়ে লাগলে আমরা পরে আরো কথা বলবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ক্লাস ঠিক আছে। শুরু স্যার করি। মোটামুটি স্যার সবাই জয়েন প্রোগ্রামটা কি করুন। আমরা স্যার কি খাতায় লিখে আপনার কাছে জমা হ্যাঁ, দিব খাতায় নাকি হচ্ছে লিখবেন। আমরা? হ্যাঁ, আচ্ছা, ওকে স্যার। হ্যাঁ খাতায় লিখবেন এবং অবশ্যই জাভাতে করা লাগবে। আমি অবশ্য বলেই দিব যে জাভা ইউজ করে সলভ করবেন। এটা হচ্ছে ওকে একদম স্যার। সিম্পল প্রোগ্রাম, যেগুলো ফার্স্ট ডে আপনারা শিখে আসছেন বা যাদের একটু চিন্তা করলেই পারবেন। আচ্ছা, আজকে আমরা জাভার কিছু অপারেটর এবং কন্ট্রোল স্টেটমেন্ট দেখব। অপারেটর মানে হচ্ছে প্লাস মাইনাস গ্রেটার দ্যান লেস দ্যান এগুলো, আর কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে ইফ এলস এই জাতীয় যে স্টেটমেন্ট গুলো আছে, বা লুপিং, এই সকল বিষয় দেখবো। এটা আপনাদের সিতে জানা আছে, দেখতে খুব বেশি টাইম লাগবে না। লেকচার 3 শেষ হলে আমরা 4 শুরু করার ইচ্ছা আছে আজকে। আচ্ছা, আপনারা হয়তোবা অনেকে অপারেটর ইউজ করছেন, কিন্তু এইভাবে অর্গানাইজড হইতে যে কি কি অপারেটর আছে এগুলো সম্পর্কে আপনাদের অধিকাংশই ঠিকমতো আইডিয়া নাই। সো আমরা অপারেটর কয় ধরনের হতে পারে এটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্যই, সেগুলোর নামটা একটু দেখি, পরবর্তীতে এগুলো বিষয়ে ডিটেইলস আলোচনা হবে। অ্যারিথমেটিক অপারেটরস, রিলেশনাল অপারেটরস, লজিক্যাল অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট অপারেটরস, কন্ডিশনাল অপারেটরস, এন্ড লাস্ট এটা হচ্ছে বিটওয়াইজ অপারেটরস। আমরা নরমালি বিটওয়াইজ অপারেটরটা আমাদের খুব বেশি কাজে লাগে না এবং অধিকাংশ এটার সাথে পরিচিত না। আমরা প্রত্যেকটাই একটু দেখবো। এই অ্যারিথমেটিক অপারেটর যেগুলো আছে এগুলোর সঙ্গে আমরা সবাই পরিচিতই। যোগ করার জন্য এডিশন অপারেটর ইউজ করা হয়। এখানে আবার ইউনারি প্লাস বলতেছে, যেহেতু একটা অপারেটর যদি দুইটা দেয়া হতো তখন এটাকে ইউনারি বলতো না, যেহেতু একটা ইউজ করতেছে জন্য ইউনারি বলে। সাবট্রাকশনের জন্য মাইনাস, মাল্টিপ্লিকেশনের জন্য এইটা, ডিভিশনের জন্য এটা সবাই জানে। এর মডুলাস সম্পর্কে অনেকের একটু কম আইডিয়া থাকার সম্ভাবনা আছে। মডুলাস দিয়ে আমরা রিমাইন্ডার বের করি। সাপোজ 5 5 সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই সেক্ষেত্রে আমাদের ভাগ শেষ হচ্ছে 1। যদি আমরা 5 মডুলাস 2 লিখি তাহলে আমাদের অ্যান্সার আসবে 1। এটা হচ্ছে মডুলো ডিভিশন, মডুলাস অপারেটর বলে। এটা মেইনলি আপনারা সিতে শিখছেন যখন জোড় সংখ্যা বিজোড় সংখ্যা এইগুলো বের করতেন তখন। এগুলোতে সমস্যা নাই কারো। আচ্ছা, আপনাদের জন্য, আপনারা যেহেতু মডুলাসটা জানেন, তাহলে 14 মডুলাস 3 এটা করলে যে 2 হয়, যে 3 4 12 আর থাকে হচ্ছে 2। আর আপনারা এইটা একটু নিজেরা একটু দেখবেন মাইনাস সংখ্যাকে কিভাবে মডুলাস করে। যে মাইনাস সংখ্যাকে মডুলাস করলে কেন, যে -14% 3 দিলে কেন -2 হচ্ছে বা কেন -3 হচ্ছে, এইটা একটু আপনারা দেখবেন। এই জিনিস এখানে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে প্রথমটার আগে মাইনাস, আর একটা হচ্ছে মানে যেটাকে ভাগ দিব ওইটার আগে মাইনাস, আর যা দিয়ে ভাগ দিব ওইটার আগে মাইনাস। এই দুটো আপনারা একটু দেখবেন, নিজেরা একটু চিন্তা ভাবনা করবেন যে কিভাবে কি হলো। আমি নেক্সট ক্লাসে আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করব। দেন রিলেশনাল অপারেটর এইগুলো আছে, আমরা একটু দেখি। এগুলো সবই আপনাদের পরিচিত, পড়তে সময় লাগবে না। লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল। আপনাদের অনেকেই এই ভুলটা করেন, যখন ইফের ভিতরে কন্ডিশন চেক দেওয়া হয় যে এদের সমান কিনা, তখন কিন্তু ডাবল ইকুয়াল দিতে হয়। অনেক সময় মিস্টেকেনলি এখানে একটা ইকুয়াল দেওয়া হয়ে যায়, বা এটা মেইনলি হয় যখন খাতায় কোড লেখা হয় ওই সময়টাতে। এটা একটু খেয়াল রাখবেন, ইফের ভিতরে সবসময় ডাবল ইকুয়াল। আর রিলেশন অপারেটর আর একটা কি আছে, নট ইকুয়াল। এবং এই কন্ডিশন গুলো যখন লেখা হয় তখন এর কিন্তু আউটপুট আসে হয় ট্রু বা ফলস। 5 লেস দ্যান ইকুয়াল 10 লিখলে এখান থেকে আসবে ট্রু, বাট আমরা যদি 6 ইকুয়াল 5 লিখি তাহলে এখান থেকে আসবে ফলস। বিষয়টা এরকম, যে এরকম যেগুলো রিলেশনাল অপারেটর এর আউটপুট হয় ট্রু বা ফলস আসে।
আচ্ছা, আমাদের লজিক্যাল অপারেটর যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু এই তিনটা, এন্ড, ওর আর নট। এটা তো আমরা জানি যে দুইটা কন্ডিশনে যদি আমাদের সত্য হওয়া লাগে তাহলে মাঝখানে আমরা এন্ড ইউজ করে, যে কোনো একটা হওয়ার জন্য ওর, আর যেটা আছে ওইটাকে আমরা নেগেট করার জন্য নট ইউজ করি। এই দুইটা নাম্বার আমাদের এখানে দেওয়া আছে। যদি নাম্বার ওয়ান লেখা ছিল 100, নাম্বার ওয়ান যদি 300 থেকে বড় হয় এবং নাম্বার টু যদি 200 থেকে ছোট হয় তাহলে এই ইফটা এক্সিকিউট হবে। কিন্তু দেখা যাচ্ছে যে না, নাম্বার ওয়ানের মানে 100, যেটা 300 থেকে বড় না, মানে এটা হচ্ছে ফলস রিটার্ন দেবে, তাহলে ফলস, আর এইটা হচ্ছে ট্রু। ফলস আর ট্রু এর ভিতরে এন্ড করলে আসবে হচ্ছে ফলস। কিন্তু অন্যদিকে এইটা দেখা যাচ্ছে যে এইটা এখানে লজিক্যাল অর ইউজ করা হয়েছে, নাম্বার ওয়ান নট ইকুয়াল টু 300, ঠিক আছে, এটাও সত্য হচ্ছে, এটাও সত্য হচ্ছে, যে কোনো একটা সত্য হলেই এখান থেকে আসবে সত্য। এইগুলো আপনারা যখন ডিএলডি কোর্সটা করছেন সেখানে অর আর এন্ড গেটের যে বিষয়টা দেখানো ছিল ট্রুথ টেবিল দিয়ে, বিষয়টা সেই রকম। যেমন অ্যাসাইনমেন্ট অপারেটর মানে ইকুয়াল, আমরা যে লিখি ইন্টিজার এ ইকুয়াল টু সামথিং, মানে এর ভিতরে একটা কিছু রাখি, এটা হচ্ছে আমাদের মূলত অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন অ্যাসাইনমেন্ট অপারেটর এটাকে একটু স্মার্ট ওয়েতে লেখা যায়। সাপোজ এরকম আপনি চাচ্ছেন a এর মান এক ইনক্রিমেন্ট হবে, তাহলে কি লিখতে হয় নরমালি, a ইজ ইকুয়াল টু a প্লাস 1। এটা না লিখে আমরা এইভাবে লিখতে পারি a প্লাস ইকুয়াল টু 1। এইভাবে যতগুলো অ্যারিথমেটিক্যাল অপারেটর আছে সবগুলোর জন্য এইভাবে লেখা যায়। আচ্ছা, এখন ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর, আমরা ইনক্রিমেন্ট করার জন্য অ্যাসাইনমেন্টের মাধ্যমে দেখলাম এইভাবে এর মানটা বাড়ানো যায়, কিন্তু এর থেকে আরেকটা স্মার্ট ওয়ে হচ্ছে ডাবল প্লাস বা ডাবল মাইনাস। তবে এখানে একটু প্রবলেম আছে, এই যে দুইটা প্লাস বা দুইটা মাইনাস, এটা একটা ভেরিয়েবলের আগে দিলে একরকম মিনিং হয়, পরে দিলে আরেক রকম মিনিং হয়। তো আমরা ফার্স্টে আগে প্লাস দিলে কি হয় সেটা একটু দেখি। প্লাস প্লাস এম, এইটা ইকুইভ্যালেন্ট হচ্ছে এম ইকুয়াল টু এম প্লাস 1। এম এর মানের সঙ্গে এক যোগ হলো এবং সেটা ফার্স্টে এম এর ভিতরে অ্যাসাইন হলো, দেন অন্য যে কাজ আছে সেইগুলো হবে। মাইনাস এম এর জন্য একই রকম, এম ইকুয়াল টু এম মাইনাস 1। এখন এইটা একটু আমরা চিন্তা করি, যদি এম এর মান 10 হয়, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই? আচ্ছা, তাহলে আপনারা এখান থেকে কেউ একজন বলবেন যে এই দুটার কোনটার জন্য আউটপুট কত হবে? আপনারা কেউ একজন বলেন যে প্রথমে এইটার জন্য ওয়াই এর মান কত হবে আর নিচের এইটার জন্য কত হবে? ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস প্লাস এম, এম এর মান হচ্ছে প্রথমটা 10। 11 আচ্ছা, আর সেকেন্ডটা 10 10। আচ্ছা, তাহলে আপনি এক্স্যাক্টলি জানেন, কিন্তু অনেকের এই বিষয়ে কনফিউশন থাকতে পারে। আমি এটা আপনাদের একটু ক্লিয়ার করি, এটা আপনাদের সি শেখানোর সময় হয়তো অধিকাংশই ক্লিয়ার হয়ে গেছে, যাদের নাই এবার ক্লিয়ার হবেন। প্লাস প্লাস অপারেটর যে আগে থাকে সেক্ষেত্রে আমাদের যার সঙ্গে প্লাস প্লাস আছে ওর মানটা আগে ইনক্রিমেন্ট হবে, দেন অন্য কাজ হবে। তাহলে যেহেতু প্লাস প্লাস এম এর সঙ্গে আছে, তাহলে 10 আগে এম এর মান ছিল 10, তাহলে এটা আগে বেড়ে হলো 11, দেন অ্যাসাইনমেন্টের কাজ হবে। তাহলে এম এর মান ছিল 11, সেই 11টা আমাদের যে ওয়াই ভেরিয়েবল এটাতে বসলো। এজন্য প্রথম স্টেটমেন্ট শেষে ওয়াই এর মান হচ্ছে 11। আর সেকেন্ড স্টেটমেন্ট যেটা আছে এম প্লাস প্লাস, প্লাস প্লাস যদি কখনো পরে থাকে তাহলে ইনক্রিমেন্ট আগে হয় না, আগে অ্যাসাইনমেন্টের কাজ হবে, দেন ইনক্রিমেন্ট হবে। তাহলে এম এর মান ছিল 10, এট ফার্স্ট ওয়াই এর মান হলো 10, দেন এম এর মান বেড়ে হবে 11। এই জন্য প্রথমটাতে ওয়াই এর মান হবে 11, দ্বিতীয়টাতে হবে 10। এটা কিন্তু আপনাদের অনেক জায়গায় অনেক সময় যে সকল জায়গাতে আপনার প্রোগ্রামের আউটপুট লিখতে আসে বা ভাইভা বোর্ড আসে বা এরকম ক্রিটিক্যাল জায়গায় এরকম এরকম অপারেটরের ইউজ থাকে। এত সহজে থাকে না, তো একটা লম্বা স্টেটমেন্টের ভিতরে এটা দেওয়া থাকে, তখন আপনাকে ক্লিয়ারলি কনসেপ্ট না থাকলে এটা অ্যান্সার দিতে পারবেন না। আচ্ছা, আমরা যদি এর জন্য বিষয়টা যদি দেখি, তাহলে আমরা যদি এখানে লিখি
a plus plus m is equal to 10, তার মানে 11, m এর মান যদি 10 আছে তার মানে 11তম ইন্ডেক্সে আমাদের বসলো 10, আর নিচের এটাই কি লিখলাম আমরা m plus plus equal to 20, দ্যাট মিন্স এটা হচ্ছে 10ই আছে আর 11 হয় নাই, তার মানে দশম ইন্ডেক্সে আসে 20। আমরা যখন 11তম ইন্ডেক্স দেখতে যাবো তাহলে আমাদের মানটা আসবে 10, এটা আপনারা আগেই বুঝতে পারছেন। আচ্ছা এখানে আরেকটা আছে দেখেন x equal to x গুণ y plus 1, তাহলে যেহেতু x এর সঙ্গে গুণ আছে তাহলে আমরা এটাকে সিম্পল ভাবে এই x টা বাদ দিয়ে গুণ ইকুয়াল টু লিখে দেওয়া যায়, x গুণ ইকুয়াল টু y plus 1। আচ্ছা এখন চলে আসি আমরা কন্ডিশনাল অপারেটরে। আচ্ছা আপনারা টার্নারি অপারেটরের নাম শুনছেন বা এটা কখনো ইউজ করেছেন টার্নারি অপারেটর? জি স্যার। জি স্যার। আচ্ছা সবাই করছেন তাহলে আশা করি। আচ্ছা অনেক হয়তো কনফিউশন থাকতে পারে, আপনারা একটু কাইন্ডলি দেখে নেন। আমরা ইফ এলস এর যে কাজটা করি এইটা আমরা সহজে টার্নারি অপারেটরের সাহায্যে করা যায়। এই অপারেটরের লেখার সিনট্যাক্সটা এরকম, ফার্স্ট একটা এক্সপ্রেশন লিখতে হয় যেটার ভ্যালু আসবে হয় ট্রু বা ফলস, দেন একটা প্রশ্নবোধক, যদি ট্রু হয় তাহলে এই এক্সপ্রেশনটা এক্সিকিউট হবে, আর এখানটা কোলন দিয়ে ফলস হলে সেকেন্ড এক্সপ্রেশন এক্সিকিউট হবে। তাহলে একটু দেখি আমরা এক্সাম্পলটা, x ইকুয়াল টু কি আছে এখানে a গ্রেটার দ্যান b, তো a এর মান 10, b এর মান হচ্ছে 15, তাহলে এটা তো ফলস। ফলস যদি হয় তাহলে প্রথমটা এক্সিকিউট হবে না, সেকেন্ডটা চলে যাবে, মানে আমাদের p ভ্যালুটা আসবে এখান থেকে, b এর মান 15, দ্যাট মিন্স x এর মানটা চলে আসবে 15। বিষয়টা এরকম, যেটা আমরা নরমালি ইফ এলস এর সাথে এইভাবে লিখতাম, if a গ্রেটার দ্যান b হলে x ইকুয়াল টু a আর else x ইকুয়াল টু b। আচ্ছা তাহলে আপনারা কেউ একটু চিন্তা করে বলেন তো দেখি যে m এর মান কত হবে, একটু জটিল আছে কিন্তু এটা, দেখেন দেখে আমাকে বলেন m এর মান কত হবে। সেভেন হবে স্যার। হ্যাঁ ঠিক আছে, আপনি 7 বলছেন, হয়েছে কিনা আমি আগে বলবো না, দেখি আরো দুইজনের কাছে জিজ্ঞেস করি। আচ্ছা আপনি কে কথা বললেন? স্যার মুজাহিদুল ইসলাম। আচ্ছা মুজাহিদুল ইসলাম। আচ্ছা আপনি সুমন কুমার, আপনি অনলাইনে আছেন? আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা আপনি বলেন, উনি যে রেজাল্ট দিলেন যে 7 হবে, এটা কি ঠিক আছে? জি স্যার 7 তো। জি স্যার। আপনি কি শিওর বলছেন? আচ্ছা ঠিক আছে, দেখা যাক, তবু আমার কনফিউশন মনে হচ্ছে, দেখি আরেকজনের কাছে একটু জিজ্ঞেস করি। আচ্ছা আপনি হচ্ছেন সুরাইয়া বিন তেরেজা, আপনি একটু বলেন ওনারা দুইজন যে 7 অ্যান্সার দিলেন ওনাদের এটা কি ঠিক আছে? স্যার 7ই তো হবে মনে হচ্ছে। মনে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আপনাদের সবারই ঠিক আছে। এটা হচ্ছে মনে হওয়ার কিছু নাই, এটা আপনি লজিক্যালি আগালে বুঝতে পারবেন। আমি হয়তো আপনাদের কার কার সমস্যা আছে আমি বুঝতে পারতেছি না, আমি আরেকবার একটু ক্লিয়ার করি আপনাদের। এখানে বলা আছে কি a গ্রেটার দ্যান b, এর মান 5, b এর মান 6, দ্যাট মিন্স a b থেকে বড় না। যদি তার মানে এই কথাটা সত্য, সত্য হলে আমরা চলে যাই কোলনের ডান সাইডে, দ্যাট মিন্স এই যে কোলনটা আছে লেফট সাইডে, এটা ডান সাইডে, তাহলে আমরা চলে গেলাম এই এক্সপ্রেশনটা মিথ্যা হওয়ার জন্য রাইট সাইডে। ওকে, তাহলে এখানে আবার একটা টার্নার এক্সপ্রেশন আছে, তো এখানে কি আছে c গ্রেটার দ্যান b, c এর মান 7, b এর মান হচ্ছে 6, তাহলে এই কন্ডিশনটা আবার হচ্ছে, তাহলে a এর আবার লেফট সাইডে চলে আসবে c, c এর মান 7, দ্যাট মিন্স অ্যানসারটা হচ্ছে 7। ওকে আচ্ছা নেক্সট আমরা আসি বিটওয়াইজ অপারেটর। এটার সঙ্গে আপনারা অধিকাংশই পরিচিত থাকার কথা না, বিকজ নরমাল যেসব প্রবলেম সলভিং আছে সেগুলোতে বিটওয়াইজ অপারেটর লাগে না। আমরা এখানে কিছু বেসিক আইডিয়া দিয়ে রাখবো, যদি আপনাদের কারো কখনো দরকার হয় কোনো প্রবলেম সলভ করতে, যাতে করে বুঝতে পারেন যে এটা এখান থেকে আসলো। বিটওয়াইজ অপারেটর হচ্ছে যেগুলো বিটওয়াইজ কাজ করে। আগে যে অপারেটর গুলো আমরা দেখলাম যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো তো একটা সংখ্যা, মানে একটা টোটাল নাম্বার নিয়ে কাজ করে, এর সঙ্গে এটা যোগ বিয়োগ দিলাম, কিন্তু এটা হচ্ছে বিটের উপর ডিপেন্ড করে কাজ করে।
যেমন আমরা বিভিন্ন লজিক গেট যখন দেখছিলাম ওখানে তো 1 বিট করে ইনপুট দেওয়া লাগতো, ওখানে যেরকম বিটের উপর কাজ করে অপারেটর গুলো সেম ভাবে কাজ করে। এটা হচ্ছে বিটওয়াইজ এন্ড গেট যে কাজ করতো এটা করার জন্য এন্ড ইউজ করা হয়, নট গেটের জন্য এই সাইনটা, এক্সঅর গেটের জন্য এই সাইনটা। আর এটাকে আমরা নেগেশন বলি বা অনেক সময় কমপ্লিমেন্টও বলা হয়, টিল্ট সাইন। এটা হচ্ছে লেফট শিফট করে, রাইট শিফট করে, তিনটা দিলে শিফট রাইট উইথ জিরো ফিল। আচ্ছা এগুলোর एग्जांपल আমরা নিচে দেখতেছি। আচ্ছা দেখেন আপনারা একটা एग्जांपल দেখলে ক্লিয়ার হবেন। সাপোজ দুইটা সংখ্যা আছে 1002 আর 0011, এই দুটোকে যদি এন্ড করা হয়, এন্ড করা হলে বিট ওয়াইজ প্রত্যেকটার সঙ্গে এন্ড হবে, তাহলে আপনারা বুঝবেন যে এর প্রথম বিট আছে 1, এটা 0, দ্যাট মিন্স এন্ড হলে হবে 0। তারপরে আবার 0 0 মানে 0, 0 1 মানে 0, 1 1 মানে 1, এইভাবে বিট ওয়াইজ এন্ড হবে। এখন আপনি যদি দুইটা ডেসিমাল সংখ্যার উপরেও এই এন্ড অপারেটর চালান, তাহলে জাভা কম্পাইলার ওর ভিতরে প্রথমে এই ডেসিমাল যে সংখ্যা দুটো, এই দুটোকে বাইনারিতে কনভার্ট করবে, দেন বাইনারিতে কনভার্ট করে এরকম বিট ওয়াইজ এন্ড করবে, দেন ওই যে সংখ্যাটা ওইটা আবার রিটার্ন হয়ে ডেসিমালে আসবে। সহজে আমরা বুঝি, এই সংখ্যাটার মান হচ্ছে কত 5, আর এই সংখ্যাটা হচ্ছে কত 3। সো আমরা 5 আর 3 এই দুটো সংখ্যাকে বিটওয়াইজ এন্ড যদি করি তাহলে আমাদের রেজাল্ট আসবে 1। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সেম ভাবে বিটওয়াইজ ওয়ার করা যায়। তারপরে এক্সক্লুসিভ ওয়ার হচ্ছে এক্সঅর। এক্সঅরের যে সিস্টেমটা আছে ওইটা দিয়ে আপনার এটা করা লাগে। আচ্ছা ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে নেগেশন করা, মানে যা আছে এটাকে চেঞ্জ করে দেওয়া, মানে 0 থাকলে 1, 1 থাকলে 0। আমাদের এগুলো ডিটেইলস লাগবে না, আপনাদের আইডিয়া দিয়ে রাখলাম, যদি কখনো লাগে তখন দেখবেন। আচ্ছা এখানে শিফট অপারেটর হচ্ছে কোন কোর্সটাতে আছে, ডিএলডি তে মনে হয় ছিল আপনাদের। আপনারা কি ডিজিটাল লজিক ডিজাইন কোর্সটা করছেন? জি স্যার করছি। আচ্ছা তাহলে তো শিফট অপারেটরের সঙ্গে পরিচিত থাকার কথা। লেফট শিফট করা মানে হচ্ছে যে সংখ্যাটা আছে ওর সঙ্গে যত ঘর লেফট শিফট করব টু টু পর তত হওয়া। আর রাইট শিফট করা মানে হচ্ছে টু টু দি পর অত দিয়ে ভাগ দেওয়া। সো আপনাদের এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে আপনাদের দেখায় রাখলাম, যদি আপনাদের কখনো হায়ার ক্লাসে উঠে লাগে নতুবা কোনো ক্রিটিক্যাল প্রবলেম সলভ করার জন্য লাগে তখন আপনারা আরো ডিটেইলস শিখে নেবেন। আচ্ছা এখানে একটা অপারেটরের প্রিসিডেন্স লিস্ট দেওয়া আছে, মানে কোন অপারেটর গুলোর প্রায়োরিটি কত বেশি। যদি একই সঙ্গে অনেক অপারেটর থাকে তাহলে কোনটার কাজ আগে প্রথমে হয়, আমরা জাস্ট একবার দেখে যাই। এই যে উপর থেকে হচ্ছে প্রায়োরিটি বেশি, প্রথমে ব্র্যাকেট গুলো হয়, তারপরে এই যে ডাবল এর যে সাইন গুলো আছে এইগুলা, মডুলাসের এইভাবে একদম নিচে এসে হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট যে অপারেটর গুলো আছে বা শিফট অপারেটর এইগুলা। আচ্ছা এখানে আর এগুলো না দেখলেও চলবে। আচ্ছা টাইপ কনভার্সন মনে হয় গত একদিন পড়াইছিলাম, যে টাইপ কাস্টিং এর যে বিষয়টা ছিল। জি স্যার। আচ্ছা তো আরেকবার একটু বলে যাই, টাইপ কাস্টিং দুই ধরনের, একটা হচ্ছে ইমপ্লিসিট, একটা হচ্ছে এক্সপ্লিসিট। ইমপ্লিসিট কোনটা, যেটা হচ্ছে কম্পাইলার অটোমেটিক্যালি চেঞ্জ করে, আর এক্সপ্লিসিট হচ্ছে যেটা আমার নিজের করা লাগে। যে অনেক সময় দেখবেন আপনাদের একটা ভেরিয়েবল আগে ইন্টিজার লিখে দেওয়া লাগে, মানে এটা হচ্ছে আমরা এক্সপ্লিসিটলি করতেছি। এখন সাইজের উপর বেস করে এটাকে দুইভাবে বলা যায়, একটা ওয়াইডেনিং টাইপ কনভারসেশন, যদি আমরা স্মলার ডাটা টাইপ থেকে লার্জারে শিফট করি, যে স্মলার ছিল সেটাকে আমরা লার্জার ফর্মে নিয়ে গেলাম, এটার জন্য লাগে হচ্ছে এটাকে বলা হচ্ছে ওয়াইডেনিং টাইপ কনভারসেশন। আর ন্যারোয়িং হচ্ছে লার্জার আছে সেখান থেকে আমরা স্মলারে নিয়ে যাই। আচ্ছা এই ওয়াইডেনিং টাইপ কনভার্সন যেটা আছে এটা হচ্ছে অটোমেটিক হয়, মানে ছোট জিনিস থেকে বড় জিনিস অটোমেটিক হয়। আপনি একটা বড় জিনিস সম্বন্ধে ছোট জিনিস লিখে দেন তাহলে
অটোমেটিক ভাবে ছোটটা বড় হয়ে যাবে। সাপোজ যদি আপনি একটা ফ্লোট নাম্বার আছে সেটাকে ডাবল একটা ভেরিয়েবলে রাখেন তাহলে ফ্লোট নাম্বারটাও ডাবল হয়ে যাবে। এটার জন্য আমাদের এক্সট্রা কিছু করা লাগে না। যেমন এই যে লাস্ট টাইম যে এক্সাম্পলটা বললাম, ফ্লোট ডাবলে কনভার্ট করলাম বা লং কে ফ্লোট ডাবলে কনভার্ট করলাম, এই সাইডের গুলো হচ্ছে ছোট সাইজে আর এই সাইডের গুলো হচ্ছে ওদের থেকে বড়। কিন্তু ন্যারোয়িং কনভার্সন যখন আমরা করব, ন্যারোয়িং টাইপ কনভার্সন যখন আমরা করব তখন কিন্তু আমাদের এক্সপ্লিসিটলি করা লাগে। প্রোগ্রামার শুড ডেসক্রাইব দ্য কনভার্সন এক্সপ্লিসিটলি। ন্যারোয়িং হচ্ছে বড় থেকে ছোট বানাবো, যেমন ডাবলের এটাই দেখি, ডাবলকে যদি আমরা এর যে কোনো একটা ফরম্যাটে নিতে চাই তাহলে আলাদাভাবে এই ভেরিয়েবলটার আগে আমাকে লিখে দিতে হয়। ইন্টিজার যে কনভার্ট করতে তাহলে ইন্ট, তারপর ডাবলের যে মানটা এটা লিখে দিতে হয়। এখানে একটা এক্সাম্পল আছে, আমরা যদি আই এর ভিতরে, আইটা হচ্ছে ইন্টিজার টাইপের, এর যে সি আর এস এই দুটোকে আমরা যোগ দিয়ে রাখতে চাচ্ছি। সিটা ক্যারেক্টার টাইপের, রেস্ট হচ্ছে শর্ট। সো এই দুটো ফার্স্টে যখন যোগ হবে, যোগ হলে যদি শর্টের সঙ্গে ক্যারেক্টার যোগ হচ্ছে, সো এই দুটোর ভিতরে বড় হচ্ছে শর্ট, সো এটা অটোমেটিক্যালি ওয়াইডেনিং কনভার্সন হবে এবং শর্ট যেটা এটাও যেটা ক্যারেক্টার আছে ওইটাও শর্টে কনভার্ট হবে এবং দুটোর যোগফল হবে শর্ট। তারপরে যখন অ্যাসাইনমেন্ট হবে, অ্যাসাইনমেন্টের সময় দেখা যাচ্ছে যে শর্ট থেকে ইন্ট বড়, তাহলে শর্টটা তখন ইন্টে কনভার্ট হবে। আচ্ছা, এখানে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন যেটা আমরা দেখলাম, সাপোজ আমাদের এখানে ক্যারেক্টার আছে আর ইন্টিজার আছে আর আমরা রাখতেছি শর্টের ভিতরে, দ্যাট মিন্স এই সাইডেরটা বড় এই সাইডটা ছোট, মানে এটা হচ্ছে ন্যারোয়িং কনভার্সন। তাহলে অবশ্যই এর আগে আমাদের শর্টটা লিখে দিতে হবে। এটা হচ্ছে এক্সপ্লিসিটের উদাহরণ। এক্সপ্লিসিটলি একটা টাইপ লিখে দেওয়া লাগে যে এটা থেকে এটাতে কনভার্ট হোক। আচ্ছা, আমাদের মোটামুটি অপারেটর যা ছিল শেষ হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল অফ স্টেটমেন্ট গুলোতে দেখি একটু। এইগুলো আপনাদের অধিকাংশেরই সমস্যা নাই, কিন্তু যাদের সমস্যা আছে তাদের আশা করি এবার ঠিক হয়ে যাবে। আপনারা বাসায় একটু টাইম দিবেন, না হলে কিন্তু আপনাদের যে প্রোগ্রামের যে প্রবলেমটা দেওয়া হবে এটা কিন্তু 10 মার্ক, এর 30 এর ভিতরে ওই একটাই থাকবে 10 মার্ক। সো ওইটাতে কিন্তু খারাপ করার সম্ভাবনা আছে। আচ্ছা, আপনারা কি সুইচ কেস কখনো ইউজ করছেন ইপেলস এর বদলে? জি স্যার। সবাই ইউজ করছেন নাকি অল্প কয়েকজন ইউজ করছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে কন্ট্রোল স্ট্রাকচারে ইপেলস আছে আর সুইচ আছে, তাহলে যদি আপনার জানা থাকে তাহলে তো টাইম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর রিপিটেশন যে স্ট্রাকচারটা আছে, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ আর ডু লুপ, আর একটা লুপ আছে ফর ইচ লুপ, ওইটা আমরা পরে দেখব, এটা বেসিক টাইপ না। আচ্ছা, তাহলে আমরা ইপেলস সম্পর্কে ডিটেইলস না দেখি, ইপেলস এটা ব্যবহারে চলে যাই। আচ্ছা, তাহলে যদি আপনার এখন বলা হয় যে 3টা নাম্বার ইনপুট নেবেন, এটাকে শুধুমাত্র ইপেলস ইউজের মাধ্যমে শর্ট করে দেখাতে হবে, তাহলে সেটা কে কে পারবেন? স্যার কোশ্চেনটা আরেকবার একটু বলবেন? আচ্ছা, কোশ্চেনটা আমি রিপিট করে, আপনাদের 3টা নাম্বার ইনপুট নেওয়া লাগবে। ইনপুট নিয়ে সাপোজ এ বি সি 3টা ভেরিয়েবলে রাখলেন, র্যান্ডম 3টা নাম্বার নিলেন। এখন আপনার কাজ হচ্ছে আপনি প্রসেস করে আউটপুট দেখাবেন সিকোয়েন্সিয়ালি, মানে ছোট থেকে বড়। সাপোজ আপনি ইনপুট নিলেন 5 3 4, আপনার আউটপুট দেখাতে হবে 3 4 5। এইটাতে শুধুমাত্র ইপেলস ইউজ করা লাগবে। এটা পারার মতো মানে কনফিডেন্স কার কার আছে? জি জি স্যার, স্যার, পারবো পারবো। স্যার। পারা যাবে স্যার। আচ্ছা, ঠিক আছে। যেহেতু সি করে আসছেন, এর তো একই রকম, একদম কোনো প্রবলেম নাই, একই টাইপের। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে স্কিপ করলাম, এগুলো আপনার জানা আছে। এই সুইচ কেস সম্পর্কে যদি কারো সমস্যা থাকে তাহলে পারবো। আচ্ছা, ঠিক আছে। সুইচ কেসে কিন্তু একটা জিনিস আছে, আমরা কিন্তু সুইচ কেসে ফ্লোট বা ডাবল নাম্বার নিয়ে কাজ করা যায় না, স্পেসিফিক ভ্যালু নিয়ে কাজ
অনলি স্পেসিফিক যে ভ্যালু গুলো আছে, মানে ডিসক্রিট ভ্যালু, ক্যারেক্টার বা ইন্টিজার, এই টাইপের ভ্যালু নিয়ে সুবিধায় কাজ করার জন্য। রেঞ্জের ভিতরে যদি আমরা কাজ করতে চাই, যেমন দশমিক সংখ্যার কথা যদি আমরা বলি, এটা রেঞ্জ বললাম এত থেকে এতর ভিতরে, এই সকল ক্ষেত্রে সুইচ কেস ইউজ করা একটু প্রবলেমেটিক। আচ্ছা, তাহলে যদি আপনার এক্সামে আসে যে আপনি সুইচ কেসের একটা এক্সাম্পল দেন বা সুইচ কেসের স্ট্রাকচার লেখেন, ছোট একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেন, তাহলে সবাই লিখতে পারবেন তো? জি স্যার। আচ্ছা, এক্সাম আপনার মিড টার্ম হোক, ফাইনাল হোক বা সিটি হোক, সবখানে ইজি করছেন, হার্ড করছেন, সব রকমই থাকবে। তবে আপনারা আমি যেগুলো দেখাচ্ছি ইজি হোক আর কঠিন হোক, দেখলে আশা করি সবাই 80% নাম্বার করতে পারবেন, অ্যান্সার দিতে পারবেন। আচ্ছা, সুইচ কেসে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্রেক। আপনি ব্রেকটা ইউজ না করলে কিন্তু নিচের সবগুলো এক্সিকিউট হয়, সো এটা মাথায় রাখবেন। আচ্ছা, কেউ একটু বলেন তো দেখি, আপনার এলস এর যে কাজটা ছিল, এখানে সুইচ কেসের ভিতর এলস এর কাজটা করে কোন সেকশনটা? ডিফল্ট। ডিফল্ট, হ্যাঁ। যদি কোনো কিছু না হয় তখন এলস এ ডিফল্টে চলে আসে। আচ্ছা, দেন বলেন আপনারা তিনটা লুপ সম্পর্কে কি ভালো আইডিয়া আছে? হোয়াইল লুপ, ফর লুপ আর ডু হোয়াইল লুপ। জি স্যার। জি স্যার, মোটামুটি। আচ্ছা, তাহলে আমাদের কেউ একজন একটু হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের পার্থক্যটা আমাকে বলবেন, আমি জিজ্ঞেস করি, যেহেতু আপনার পড়া আছে, তাহলে অন্যরাও ক্লিয়ার হবেন। আচ্ছা, আপনি 4 এর পৃথিবী বিশ্বাস, আপনি একটু হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের বেসিক পার্থক্যটা একটু বলবেন। জি স্যার, হোয়াইল লুপে তো মানে আগে কন্ডিশন চেক হয়, তারপরে লুপের ভিতর কাজ হয়। আর ডু হোয়াইল লুপে আগে কাজ মানে ডু এর ভিতর কাজটা হয়, তারপরে কন্ডিশন চেক হয় একবার। এটা যদি এরকম হয় যে আমাদের স্টার্টিং এ আমরা যে কন্ডিশন যেটা দেওয়া আছে, যদি এটা ফুলফিল না হয়, যে যেমন ফার্স্টে বলা থাকলো যদি n = 10 হয়, কিন্তু কোন কোন n এর মান হচ্ছে 100, এই ক্ষেত্রে স্যার কোনটা, হোয়াইল লুপ এন্ড ডু হোয়াইল? না না, দুইটা লুপেরই কন্ডিশন আছে, n ইকুয়াল দেওয়া আছে n এর মান হচ্ছে 10 হলে এক্সিকিউট হবে, কিন্তু n এর মানটা দেওয়া আছে 100, এই ক্ষেত্রে কোন লুপটা এক্সিকিউট হবে? স্যার ডু হোয়াইল লুপটা এক্সিকিউট হবে। ডু হোয়াইল লুপটা এক্সিকিউট হবে। তাহলে আশা করি আপনাদের সবারই ক্লিয়ার আইডিয়া আছে, আমরা এর পিছনে টাইম না দেই। ঠিক আছে, তাহলে এই স্লাইড আমাদের হয়ে গেল। আমরা চ্যাপ্টার লেকচার 4 এ চলে যাই। আমাদের মোটামুটি প্রোগ্রামিং এর জন্য যে বেসিক জিনিসগুলো দরকার ছিল সবই দেখে নিলাম। তারপরে ওকে একটু আমাকে বলেন যে কারোর কি এখনো লুপ, ইফ এলস এই টাইপের বেসিক জিনিসের সমস্যা আছে? আচ্ছা, এরপরে যদি সমস্যা থাকে তাহলে আপনাদের কাইন্ডলি নিজে একটু টাইম দিয়ে দেখে নেওয়া লাগবে, বা আমাকে যদি পার্সোনালি বলেন তাহলে আমি আপনাকে হয়তো কোনো সাজেশন অথবা কোনো টিউটোরিয়াল ডকুমেন্ট দিতে পারি, যা দেখে আপনি এটা স্ট্রং হইতে পারেন। অনেকেরই এখনো থাকা আছে, আমি শিওর যে এখনো এইগুলোতে প্রবলেম আছে। ঠিক আছে, আমাদের লেকচার 4 এ চলে যাই। আচ্ছা, আজকে থেকে হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক জিনিসগুলো এখন থেকে শুরু হবে। আগে তো আমরা জাভার প্রোগ্রামিং করতে গেলে কি কি লাগে সেগুলো দেখলাম, অ্যারে, তারপর ইফ এলস, তারপর অ্যারে তো দেখছি মনে হয় প্রথম একদিনে। আচ্ছা, তো আপনাদের সাথে প্রথম দিন ক্লাস নেওয়া হচ্ছিল ওই দিনই বলা হয়েছিল যে ক্লাস কি জিনিস, অবজেক্ট কি জিনিস। তো দেখি আপনাদের একজনকে জিজ্ঞাসা করি, ক্লাস আর অবজেক্টটা একটু বুঝাবেন। আচ্ছা, আপনি হচ্ছেন সুইটি 4B, আপনি একটু বলেন ক্লাস কি জিনিস আর অবজেক্ট কি জিনিস? আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, হয়তো উনি শুনতে পাচ্ছে না। আচ্ছা, নেক্সট হচ্ছে
রাহুল মন্ডল, আপনি একটু বলেন ক্লাস কি জিনিস আর অবজেক্ট কি জিনিস? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে যাদের আমি রেসপন্স করতে বলতেছি তারা কথা বলতেছে না কেন? তাহলে হয়তো তারা ফোনের মানে ডিভাইসের কাছে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি নেক্সট একজনকে ধরি। আচ্ছা, আদুরি আক্তার 4A, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখানে কি 4A ব্যাচের সিআর আছেন? আচ্ছা, তাহলে যে আমার কথা শুনতে পাচ্ছেন আপনি একটু কথা বলেন। জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে অন্য যারা কথা বলতেছেন এদের সমস্যাটা কি হতে পারে আপনি একটু স্যার বলেন ওই দেখি। রাহুলের স্যার ডিভাইসের স্যার রাহুলের ইয়ারফোনের সমস্যা স্যার, আর হচ্ছে আচ্ছা বাদ বাকি সবাই মেবি হচ্ছে নেটের প্রবলেমের জন্য হয়তো বা মানে আচ্ছা রেসপন্স আচ্ছা, করতেছে না। ঠিক আছে, তাহলে আপনি বলেন ক্লাস আর অবজেক্ট একটু বলেন, সবাই শুনুক একটু আপনার কাছ থেকে। আপনি মনে হয় ফার্স্ট ক্লাসও করছিলেন। জি স্যার। ঠিক আছে, ক্লাসের অবজেক্ট একটু বুঝিয়ে স্যার বলেন। ক্লাস হচ্ছে স্যার আমাদের অ্যাট্রিবিউট টাইপের, আর আমাদের অবজেক্ট হচ্ছে স্যার মেথড। আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করতে পারি যে কোনো মানে একটা পুরো আহ, একটা ক্লাস স্যার আমরা ডিক্লেয়ার করতে পারি, যে ক্লাসের ভিতরে তার স্যার বিভিন্ন অ্যাট্রিবিউট বা তার মেথড থাকতে পারে। আচ্ছা, ক্লাসের সংজ্ঞা যখন দিবেন তখন ক্লাসটা ইউজ করা যাবে না, আপনাকে অন্য কিছুতে বুঝিয়ে বলতে হবে এইটাই ক্লাস বলে। আচ্ছা, আরেকবার চেষ্টা করেন আরেকটু। আপনি যেটা বলছেন ওইটা হচ্ছে ক্লাসের ভিতরে অ্যাট্রিবিউট থাকে আর মেথড থাকে, এটা তো জি স্যার। সংজ্ঞা না। ক্লাস হচ্ছে স্যার একটা মানে আমরা অবজেক্ট নির্ধারণ করে দেওয়ার জন্য আমরা এরকম কিছু বলতে পারি যে অবজেক্ট কনস্ট্রাক্টর টাইপের। অবজেক্ট কনস্ট্রাক্টর, হ্যাঁ কিছুটা হয়েছে, কিন্তু আপনাকে যখন ইসের সংজ্ঞাটা দিবেন, ক্লাসের সংজ্ঞাটা দিতে গেলে জাভার যে ইন্টারনাল যেসব ওয়ার্ড আছে, এই কিওয়ার্ড এগুলো ইউজ করা যাবে না। যেমন আপনি আচ্ছা। কনস্ট্রাক্টরের কথা বলতেছেন, ক্লাসের ভিতরে তো একটা স্পেশাল মেথড আছে কনস্ট্রাক্টর। সহজ কথায় ক্লাস হচ্ছে ক্লাস একটা হচ্ছে একটা কনসেপ্ট, ব্লুপ্রিন্ট ব্লুপ্রিন্ট। অফ হ্যাঁ ব্লুপ্রিন্ট অফ অবজেক্ট এরকম আমরা কিছু বলতে পারি। দেখি হ্যাঁ, স্যার এখানে আপনি এটা অবজেক্ট আমরা বলে ঠিক ব্যবহার করি। আছে। হ্যাঁ, আচ্ছা অবজেক্ট ওকে ইউজ স্যার। করলে সমস্যা নেই, মানে এটা হচ্ছে একটা কনসেপ্ট যার উপরে বেস করে আমরা কোন একটা জিনিস ভিজুয়ালাইজ করব, এরকম জি বিষয়টা। স্যার। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের বেসিক জিনিসটা বোঝা লাগবে। এখন যখন এক্সামে আসবে তখন তো আপনি ফর্মাল ল্যাঙ্গুয়েজে অবশ্যই লিখবেন, তখন প্রবলেম ওকে নাই। আচ্ছা, তাহলে আপনাদের তো মনে হয় গতদিন অ্যাটেন্ডেন্স নিছিলাম, আজকেও অ্যাটেন্ডেন্স নেওয়ার সিস্টেম কিন্তু সেমই হবে। যদি কেউ এখানে আমি যে পিকচারটা আপলোড দিব ওখানে না থাকেন, কাইন্ডলি আপনাদের রোল নাম্বার আর সঙ্গে আপনাদের সেকশন এই দুটো একটু দিয়ে দিবেন ওখানে। এখন অ্যাটেন্ডেন্স নিচ্ছি না, ক্লাসের শেষের দিকে নিব। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস সম্পর্কে কিছুটা আইডিয়া পাইলাম। এখন আমরা এখান থেকে একটু ফর্মালি দেখি। A Java program consists of one or more classes. যে কোনো একটা জাভা প্রোগ্রামের ভিতরে এক বা একের অধিক ক্লাস থাকে। আচ্ছা, এখানে আরো একটা সংজ্ঞা আছে, a class is an abstract description of objects. সাপোজ আপনারা একটু জিনিস চিন্তা করেন, আমরা যেটা কুকুরের কথা চিন্তা করি, কুকুরের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে সেইগুলা নিয়ে একটা কনসেপ্ট বা একটা নকশা যদি আমি তৈরি করি, সেটা হবে হচ্ছে ক্লাস। আর যখন ওই নকশার একটা বাস্তবায়ন হবে তখন সেটা হয়ে যাবে অবজেক্ট। বা আরো সহজে আমরা বুঝতে পারি, যেটা গাড়ি বানানোর জন্য ফার্স্টে গাড়ি একটা নকশা বানাতে হয়, নকশার ভিতরে সাপোজ গাড়ি কালার কিরকম হবে, চাকা কয়টা থাকবে, তারপর স্টিয়ারিংটা কেমন হবে, এই সকল